আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আমি আছি আপনাদের সাথে ডক্টর নূপুর। আজকে আমরা মেডিসিনের একটা ইম্পর্টেন্ট টপিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটা সম্পর্কে ডিসকাস করব। আজকে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ যে পড়ব তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে কেন এটা আমরা শিখতে যাচ্ছি। ইনফ্লামেটরি বাউল ডিজিজ থেকে আমাদের পরীক্ষায় সবসময় টিচাররা যখন কোশ্চেন করেন আমাদের এমসিকিউ অংশে, তারপর আমাদের এসবিএ অংশে, সেটা আমাদের যে ধরনের পরীক্ষায় হোক না কেন, সেটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হতে পারে, ডিপ্লোমা পরীক্ষা হতে পারে, আমাদের এমডির এন্ট্রান্স পরীক্ষা হতে পারে, সেটা মেডিসিনের যে কোনো ব্রাঞ্চে হতে পারে, তখন হয় কি টিচাররা ট্রাই করেন যে সব ধরনের সাইটগুলো থেকে কোশ্চেন কাভার করার জন্য। যেমন কিছু ইনফেকশিয়াস ডিজিজ থেকে টিচাররা কোশ্চেন করবেন, একই সাথে কিছু হচ্ছে জেনেটিক ডিজিজ, কিছু অ্যাকোয়ার্ড কন্ডিশন, এবং সেই সাথে আমাদের যেগুলো অটোইমিউন কন্ডিশন, এই ধরনের ডিজিজগুলো টিচাররা পছন্দ করেন। জিআই ট্র্যাক্ট খুব ইম্পর্টেন্ট, এবং জিআই ট্র্যাক্টের মধ্যে ইম্পর্টেন্ট একটা অসুখ হচ্ছে এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সো এখান থেকে কিন্তু ফ্রিকুয়েন্ট কোশ্চেন আসে, আর এটার হচ্ছে ডাইভার্সিটি এত বেশি কারণ এই ক্লিনিক্যাল ফিচার্স, এর ইনভেস্টিগেশনস লেভেল, এবং হচ্ছে আমরা আরও কি দেখি, আমরা এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেশেন্টের যেহেতু একটা দীর্ঘদিন ধরে পেশেন্ট সাফার করে, সেই জন্য এই পেশেন্টটা কিন্তু ওয়াইড রেঞ্জ অফ হচ্ছে কমপ্লিকেশনস থাকে। যে ধরনের ডিজিজগুলার সিস্টেমিক ইফেক্ট থাকে, আমি এর আগের বিভিন্ন ক্লাসে বলেছি, যখন কোনো ডিজিজে মাল্টিপল সিস্টেম ইনভলভ করার টেন্ডেন্সি থাকে এবং হচ্ছে মাল্টিপল অর্গানের উপর যার ইম্প্যাক্ট থাকে, সেই ধরনের ডিজিজগুলা টিচাররা পরীক্ষার ক্ষেত্রে বেশি পিক করেন, কারণ ওইসব জায়গা থেকে একই সাথে টিচাররা অনেকগুলো অপশন দিতে পারে এবং আপনার থিঙ্কিং যেন ব্রড হয়, সেইভাবেই টিচাররা কিন্তু কোশ্চেন করার সুযোগ পায়। তাহলে আচ্ছা, আমরা শুরু করি আমাদের আজকের টপিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বা সংক্ষেপে যেটাকে আমরা আইবিডি বলে থাকি। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রথমে জানতে হবে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আসলে ডিজিজটা কি জিনিস। এটা হচ্ছে আমাদের একটা মানে জিআই ট্র্যাক্টের কোলন এবং হচ্ছে লার্জ গাট এবং স্মল গাট দুইটাকেই এফেক্ট করে এ ধরনের একটা ইনফ্লামেটরি কন্ডিশন। এই ইনফ্লামেটরি কন্ডিশনকে কেন আমরা হচ্ছে বাউল ডিজিজ বলছি? বাউল ডিজিজ এই কারণে বলছি কারণ এরা পুরো জিআই ট্র্যাক্টটাকে কিন্তু ইনভলভ করতে পারে। এটার যেটা মেইন সেগমেন্ট, দুইটা পার্টে আমরা কিন্তু এই ডিজিজটাকে ভাগ করে থাকি, বা বলতে পারি দুইটা টাইপস আছে। প্রধান দুইটা টাইপ হচ্ছে এই অসুখের, একটা হচ্ছে ক্রনস ডিজিজ আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এই ছাড়াও মনে রাখবেন, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ছাড়াও এখানে আর একটা ডিজিজ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোলাইটিস। তাহলে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট কোলাইটিস অংশটা প্রায়ই ভুলে যাচ্ছি। তাহলে আমাদের ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিসের সাথে আমাদের আর একটা কোনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোলাইটিস। ইন্টারমিডিয়েট কোলাইটিস কেন বলছি, বা ইনডিটারমিনেন্ট কোলাইটিস বলে থাকি। কেন বলি ইনডিটারমিনেন্ট? কারণ এখানে আমি ঠিক মতো হচ্ছে আলসারেটিভ কোলাইটিস নাকি ক্রনস ডিজিজ এই দুটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারি না, তখনই আমরা তাকে বলি ইনডিটারমিনেট কোলাইটিস। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই পেশেন্টগুলার কেন হচ্ছে, প্যাথোজেনেসিসটা কি এবং কোন বয়সে এটা হয়ে থাকে। সাধারণত এই ডিজিজটা হয়ে থাকে সেকেন্ড এবং থার্ড ডিকেড অফ দ্য এজ। ঠিক আছে, মনে রাখতে হবে এটা ইয়াং এজের অসুখ। একই সাথে এটাকে কিন্তু অনেকটা ডাবল পিকও বলা যায়। কেন? কারণ একটা হঠাৎ করে আবার এল্ডারলিদেরও এই ধরনের অসুখ হতে পারে, এখন একটা এরকম ট্রেন্ড পাওয়া যাচ্ছে। সাধারণত ইয়াং থেকে এবং ইয়াং অ্যাডাল্টদেরই এই অসুখটা বেশি হয়। আর একটা কমন জিনিস, যে কোনো অটো ইমিউন ডিজিজ আমরা জানি যে এটা হচ্ছে ফিমেলদের বেশি হয়ে থাকে। তো তাহলেও এখানকার বেশিরভাগ অংশ যেটা অসুখগুলাই সাধারণত আসলে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে আমরা পাই। যদিও
আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা করে কোনো প্রিডিসপোজিশন নাই, কিন্তু মানে হচ্ছে ক্রস ডিজিজের ক্ষেত্রে ফিমেল প্রিডিসপোজিশনটা একটু বেশি থাকে। আর প্যাথোজেনেসিসে এটা হচ্ছে কেন, এটা সাধারণত জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দুইটাই এটার সাথে রিলেটেড। HL এর ডিস্ট্রিবিউশনের সাথে হিউম্যান লিউকোসাইটেন্টিজম, হ্যাঁ HL এটার সাথে যেমন আমাদের এটা হচ্ছে জিনোময়েড অ্যাসোসিয়েশন স্টাডি করলে আমরা যেমন এটার সাথে HL এর সাথে আমরা এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের একটা লিঙ্ক পাই, সেই রকম এটার সাথে এনভায়রনমেন্টাল ট্রিগার কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে অংশ কারা, সেটা হচ্ছে ইন্টেস্টিনাল মাইক্রো ব্যাকটেরিয়া। ঠিক আছে, ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া বা ইন্টেস্টিনাল মাইক্রো অর্গানিজম, মাইক্রোবায়োটা, তাদের রোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আমাদের সবাই জানি তো ইন্টেস্টিন থাকে একটা বাল্ক অফ অর্গানিজমটাকে ক্যারি করছে, তাই না? কিন্তু দেখা যায় যে এই যে ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা এর এগেনস্টে আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি হয়ে যায়। আমাদের এন্টেরোসাইট, এখানে যে এম সেলগুলা থাকে, হ্যাঁ এম সেলগুলা প্রথমেই ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া গুলাকে টেক আপ করে এটা ল্যামিনা প্রোপিয়াতে নিয়ে গিয়ে যেখানে যে টি সেলগুলা থাকে সেখানে প্রেজেন্ট করে। হেল্পার টি সেল তখন তাকে রিকগনাইজ করে ফরেন হিসেবে এবং তখন সে তাদের মধ্যে থেকে আমার সেলগুলার নেচার চেঞ্জ করে ফেলে এবং প্রচুর সাইটোকাইন্স রিলিজ করে। আর আমরা জানি যখনই সাইটোকাইন্স রিলিজ হচ্ছে তখনই কি হয়, তখনই আসলে ইনফ্লামেশন শুরু হয়ে যাচ্ছে। এবং এই ইনফ্লামেশন তাহলে কাকে এফেক্ট করবে, ওখানকার লোকালি আমাদের জিআই ট্র্যাক্টের মিউকোসাগুলাকে সে ড্যামেজ করতে থাকবে। এবং এই ইনফ্লামেশন আমি জানি ব্লাডে সাইটোকাইন্স লেভেল বেড়ে যাচ্ছে, আমার অনেক বেশি ইন্টারফেরন গামা রিলিজ হচ্ছে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস রিলিজ হচ্ছে, ইন্টারলিউকিন 1 রিলিজ হচ্ছে। তখন কি হবে, আমাদের অনেক বেশি ইনফ্লামেটরি সেলস গুলা এখানে কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করবে এবং আসবে, এসে তারা তো লোকালি ড্যামেজ করবে এবং এরা ব্লাডের মাধ্যমে শরীরের অন্যান্য অর্গানেও যাবে এবং সেখানেও কিন্তু কিছুটা ইনফ্লামেশন তৈরি করবে এবং প্রডিউস করবে সিস্টেমিক ডিজিজ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা অটোইমিউন ডিজিজের সাথে সব সময় এডিশনালি আরো কিছু অটোইমিউন ডিজিজ পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে এই ধরনের একটা পেশেন্টের সাথে আমরা আর কি পেতে পারি, এই ধরনের পেশেন্টের সাথে কিন্তু আমরা পেতে পারি হচ্ছে আর এই পেশেন্টগুলো প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস পেতে পারি, ঠিক আছে, অটোইমিউন হেপাটাইটিস পেতে পারি, অটোইমিউন থাইরয়েড ডিসঅর্ডার গুলা পেতে পারি। সেই সাথে খুবই কমন একটা অসুখ সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, অ্যাঙ্কাইলোজিং বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস খুব কমনলি এই ধরনের রোগীগুলোর সাথে পাওয়া যায়। পার্নিশিয়াস এনিমিয়া পাওয়া যেতে পারে, অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া গুলা এই পেশেন্টের সাথে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর কি জানবো, আমরা প্যাথোফিজিওলজি জানলাম। এখন আমাদের এই যে সাবটাইপস গুলো জেনেছি, সাবটাইপস গুলোর মধ্যে যেহেতু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্রনিক ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এই দুইটাকে আমাদের জানলেই পরীক্ষার জন্য এনাফ। এখন বলেছি মজার কিছু জিনিস টিচাররা সবসময় আগেও পরীক্ষায় জিজ্ঞাসা করতেন, কোশ্চিন করতেন, এখনো এমসিকিউতে আসে। সেটার মধ্যে মনে রাখতে হবে আমাদের ক্রনিক ডিজিজটা সাধারণত দেখা যায় কোথায় হবে, এই পেশেন্টগুলার মাউথ টু অ্যানাস যে কোনো জায়গায় হতে পারে। এটা একটা প্যাচিলেশন, আলাদা আলাদা করে মাউথ টু অ্যানাস, ইভেন শরীরের অন্যান্য জায়গায়ও বিভিন্ন স্কিন সারফেসের কিন্তু আসলে ক্রনিক ডিজিজের লেশনস খুঁজে পাওয়া যায় এবং সেটা কি হবে, এক ধরনের আলসারেটিভ লেশন হবে। ওকে, এবং বলেছি ক্রনিকটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এই ধরনের পেশেন্টগুলা আমাদের কাছে কি নিয়ে আসবে ব্লাডি ডায়রিয়া, ওয়েট লস, এনিমিয়া, অ্যাবডোমিনাল পেইন, তারপর ইনডাইজেশন, এগুলা নিয়ে আসবে। আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টও সেম ক্লিনিক্যাল ফিচার নিয়ে আমাদের কাছে
প্রেজেন্ট করবে, কিন্তু এখানে মেল ফিমেল বোথ প্রিডিসপোজিশন সমান থাকবে। তাহলে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা ক্রনস ডিজিজের সাথে পার্থক্য করব কিভাবে? মনে রাখবেন, পার্থক্যের অংশটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পার্থক্য এটাই, কোলাইটিস আলসারেটিভ কোলাইটিসে অবশ্যই রেকটাম ইনভলভ করবে এবং সেটা আস্তে আস্তে সিকুয়েন্সিয়ালি রেকটাম থেকে উপরের দিকে যেতে থাকবে। তাহলে মাস্ট কোনটা ইনভলভ করবে? রেকটাম ইনভলভ করবে, সেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসের সাধারণত লেফট সাইডেড লেশনই বেশি হয়ে থাকে, রেকটাম থেকে এটা আপওয়ার্ডস যেতে থাকে এবং এখানে কোনো স্কিপ লেশন হয় না, এটা সব কন্টিনিউয়াস একটা লেশন থাকে। রাদার ক্রনস ডিজিজ আমরা কি বলেছি, ওটা একটা স্কিপ লেশন হয়ে থাকে। আলসারেটিভ কোলাইটিসে যেহেতু কোলনটাই বেশি ইনভলভ করছে, এই পেশেন্টের সিস্টেমিক অন্যান্য প্রবলেম থাকতে পারে, আদার অটোইমিউন ডিজিজগুলো থাকতে পারে, কিন্তু সাথে এদের কি হবে, এদের মেইনলি আসবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া। এদের কিন্তু অন্যান্য অ্যাবডোমিনাল কমপ্লেইনগুলো কম হবে। যেমন ক্রনস ডিজিজে একটা রাইট অ্যাবডোমিনাল লাম্প, লোয়ার অ্যাবডোমিনাল লাম্প পাওয়া যায় আইলিয়াক রিজনে, কিন্তু এখানে সেরকম নাও পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, ওই যে আমাদের সবসময় আগেও কোশ্চেন আসতো যে এক্স স্মোকারদের ক্ষেত্রে সাধারণত কি হয়, তাদের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিসটা একটু বেশি হয়, কিন্তু স্মোকার যারা তাদের ক্ষেত্রে ক্রনসটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এবং অ্যাপেন্ডিক্সেক্টমি করা থাকলে সাধারণত তাদের আলসারেটিভ কোলাইটিস থেকে প্রোটেকশন পাওয়া যায়। ঠিক আছে, আর মনে রাখতে হবে আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট গুলাকে আমাদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টে এবং ক্রনস ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিছুটা ডিফারেন্স আছে এবং হিস্টোলজিতেও বেশ কিছু ডিফারেন্স আছে, যেটা আমি আস্তে আস্তে আলোচনা করব। নেক্সট আমাদের ডিসকাশনের ব্যাপার কি? ডিসকাশনের ব্যাপার হচ্ছে কাদের হয়। এই যে আমরা বলেছি এখানে একটা জেনেটিক ফ্যাক্টরস কাজ করে, এখানে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কাজ করে, বিশেষ করে ইন্টেস্টিনাল মাইক্রোবায়োটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার সাথে নিউট্রিশনাল ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। এছাড়া থাকবে স্মোকার যারা, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, তাদের মধ্যে হওয়ার চান্স অনেক বেশি। মানে হচ্ছে ভাই বোনের থাকলে আপনার হওয়ার চান্স থাকবে, মা বাবার থাকলে আপনার হওয়ার চান্স থাকবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবং সেই সাথে আদার অটোইমিউন ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এখন আলসারেটিভ কোলাইটিস হোক এবং হচ্ছে ক্রনস ডিজিজ হোক, কোথায় লেশন হচ্ছে সেটা অনুযায়ীও কিন্তু আমরা এদেরকে ক্লাসিফাই করে থাকি। যেমন দেখা যাচ্ছে শুধু হচ্ছে অ্যানাসকে বা রেক্টাল এরিয়াটাকে ধরেছে, সেটাকে আমরা কিন্তু প্রোক্টাইটিস বলতে পারি, অথবা লেফট সাইডেড লেশন আলসারেটিভের ক্ষেত্রে আমরা বলতে পারি লেফট সাইডেড কোলাইটিস। এবং লেফট সাইড ছাড়া যদি ট্রান্সভার্স কোলনটাকে পার করে ফেলে তাহলে, অথবা ট্রান্সভার্স কোলন ইনভলভ করে ফেলে, তখন তাকে কিন্তু আমরা বলছি এক্সটেন্সিভ কোলাইটিস। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে কি, ক্রনস ডিজিজের এখানে তো মেইনলি আমরা বলেছি স্কিপ লেশন হবে এবং স্মল গাটকে ইনভলভ করবে। স্মল গাটের কোন জায়গাটা সবচেয়ে বেশি এফেক্ট করে, সেটা হচ্ছে আইলিওকোলিক জাংশন। ঠিক আছে, আইলিওকোলিক জাংশন এদের ফার্স্ট টার্গেট। এছাড়া স্মল ইন্টেস্টাইনে আলাদা আলাদা করে হতে পারে এবং সাথে কি হতে পারে, শুধু পেরিয়ানাল লেশন গুলা নিয়েও আসতে পারে। ওকে, আচ্ছা, পেশেন্টগুলো এখন আমাদের কাছে কি ফিচার্স নিয়ে আসবে, ওই যে আগে বলেছি, আমরা গতকাল আলোচনা করেছিলাম ম্যাল অ্যাবজর্পশন। এই ম্যাল অ্যাবজর্পশনের ফিচার্স নিয়েও কিন্তু পেশেন্টরা খুবই আমাদের কাছে এই আইবিডি পেশেন্টগুলো প্রেজেন্ট করে থাকে। কারণ দেখা যায় যে হচ্ছে যে এই যে ডায়রিয়া, ক্রনিক একটা ডায়রিয়া হচ্ছে, মাঝে মাঝে মিউকাস যাচ্ছে, মাঝে মাঝে ব্লাড যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো মানুষ কিন্তু ইগনোর করে। যখনই একটু প্রবলেম হচ্ছে সে হয়তো একটা হচ্ছে ফিলমেট খেয়ে নেয়, সিপ্রোফ্লক্সাসিন খেয়ে নেয়, অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নেয়, কিছুদিন তার সিমটমটা রিলিফ
থাকছে, আবার তার হচ্ছে। তো এইরকম 4 সপ্তাহ বেশি ধরে ডায়রিয়া চলছে, ব্লাড যাচ্ছে, মিউকাস যাচ্ছে, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, পেটের মধ্যে বর্বরিকমি হচ্ছে, পেশেন্টের যে ম্যালনিউট্রিশন হচ্ছে, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, সেটার ফিচার্স চলে আসছে। পেশেন্ট ইডেমাটাস হয়ে যাচ্ছে, অথবা পেশেন্ট বেশি ক্যাকেকশিক হয়ে যাচ্ছে, এনিমিয়া হয়ে যাচ্ছে, তার হেয়ার, স্কিন, বোনস, তারপর হচ্ছে মিউকোসাগুলার ড্যামেজ শুরু হয়ে যাচ্ছে, বোন পেইন শুরু হয়ে যাচ্ছে, ফ্যাটিগিবিলিটি চলে আসছে। ঠিক আছে, এগুলা নিয়ে কিন্তু তারা আমাদের কাছে আসতে পারে। আর একটা কি হয়, যেহেতু এই পেশেন্টগুলার সবসময় ইনফ্লামেশন চলছে বডিতে, তাদের ফিভার থাকবে, কি থাকবে, ফিভার থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে। আচ্ছা, এখন এগুলা তো গেল কি সিমটম, তাই না? এখন সাইন কি? সাইন হচ্ছে এই পেশেন্ট যখন আমার কাছে আসবে তখন আমি কি পাবো? তখন দেখা যাচ্ছে আমি তো তার তখন জেনারেল এক্সামিনেশন করলে টেম্পারেচারটা রেইজ পাবো, পালস ট্যাকিকার্ডিয়া পাবো, পেশেন্টের এনিমিয়া পাবো, ওকে, এবং পেশেন্টের ইডেমা পেয়ে যেতে পারি যদি পেশেন্টের হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে যায়, পেশেন্টের ক্যাকেকশিয়া পাবো বা বিএমআইটা কম পাবো। ঠিক আছে, এখন আর বিভিন্ন জায়গায় স্কিনে চেঞ্জ পেতে পারি। স্কিনে কি চেঞ্জ পেতে পারি? পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম মনে থাকবে, এটা সাধারণত আলসারেটিভ কোলাইটিসে বেশি পাওয়া যায়। এক ধরনের গ্র্যানুলোমাটাস লেশন যেটা আমাদের আইবিডিটাকে রিপ্রেজেন্ট করে। সাধারণত শিনে পাওয়া যায়, শিন অফ লেগ, ইউনিল্যাটারাল হবে, একটা ব্রাউনিশ আলসারেটেড রেডিশ এরিয়া থাকবে, অনেকটা জাস্ট ঘা হয়েছে এরকম মনে হবে, হ্যাঁ, এবং নন হিলিং, সহজে হিল হতে চাইবে না। ঠিক আছে, এটাকে বলছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। অনেকটা পার্পেল কালারের মতো, কিব্রিফর্ম টাইপের থাকে, মানে কিছু জায়গাতে একটু মনে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু ফর্ম করেছে, এইরকম থাকে অনেকটা। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আইভি ড্রাগ অ্যাবিউজার যারা, তাদের থাকতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে যাদের, তাদের থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এগুলা গেল আমার জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিংস। আমি যখন হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন করব বা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, তখন কিন্তু দেখতে পারবো যে আমি এই পেশেন্টের অ্যাবডোমেন টেন্ডার থাকবে, এর একটা অ্যাবডোমেনাল লাম্প পাওয়া যেতে পারে, বিশেষ করে রাইট লোয়ার অ্যাবডোমেনে একটা লাম্প পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাকে অনেকটা এইটা কিসের ফিচার্স এর মধ্যে আসবে, মনে হবে যে পেশেন্টের টিউবারকুলোসিস হলে আমরা যেরকম একটা ম্যাটেড অ্যাবডোমিনাল লাম্প পাই, অনেকটা সেই রকম। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এর ডিফারেন্সিয়াসগুলা কি? ডিফারেন্সিয়াসগুলা আমি চিন্তা করতে হবে যে আমার কাছে, আমি তো আর জানি না যে এই পেশেন্টের আসলে আইবিডি হয়েছে, তখন আমাকে মনে রাখতে হবে ওই যে ম্যালনিউট্রিশনের যে আদার্স যে ডিফারেন্সিয়ালস গুলা ছিল, যে তার কোনো টিউবারকুলোসিস হয়েছে কিনা, এইচআইভি হয়েছে কিনা, তার যে ব্লাডি ডায়রিয়ার যে কোনো কজ, যেমন হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, শিগেলা, সালমোনেলা, এছাড়া নন ইনফেক্টিভ বিভিন্ন কজ যেতে হতে পারে, ডাইভার্টিকুলাইটিস হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো ইস্কেমিক কোলাইটিস হইতে পারে, রেডিয়েশন এন্টারাইটিস হইতে পারে, ড্রাগসের কারণে হতে পারে, এই সবও কিন্তু একটা ট্রিগার, হ্যাঁ, বা এগুলো ডিফারেন্সিয়াস। আমার এই হচ্ছে কোনো থেরাপির পরে পেশেন্টের এমন হতে পারে, তাই না? এগুলো আমাকে ডিফারেন্সিয়াস, এবার আমি যখন পেশেন্টকে এক্সামিন করে ফেললাম, এক্সামিন করার পরে আমার এই ডিফারেন্সিয়াসগুলো আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন আমি ডিফারেন্সিয়াসগুলো নিয়েছি, কোনো ইনফেক্টিভ নন ইনফেক্টিভ দুইটাই বললাম, বলার পরে এখন আমাকে কি করতে হবে, কি ইনভেস্টিগেট করতে হবে। ইনভেস্টিগেশন যখন আমরা করব তখন সবসময় আমাকে মানে হচ্ছে নন ইনভেসিভ বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন থেকে শুরু করতে হয়। এই পেশেন্টকে আমি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে দেখা যাবে পেশেন্ট এনিমিক, হিমোগ্লোবিন লেভেল কমে গিয়েছে, পেশেন্টের ইএসআর লেভেল বেড়ে গিয়েছে। ঠিক আছে, ইএসআর লেভেল বেড়ে যাওয়াটাই মানে কিন্তু আসলে তার হচ্ছে বডিতে একটা ইনফ্লামেটরি প্রসেস চলছে। এর সিআরপি লেভেলটা রেইজড হতে পারে। ঠিক আছে, যদি এর সাথে তখন তার ইনফেকশন চলতে থাকে, হ্যাঁ, ইনফ্লামেশনের সাথে হচ্ছে কোইনসাইড করে ইনফেকশনও হয়, তখন কিন্তু তার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসও পাওয়া যাবে। ওকে, আচ্ছা, আর কি আমরা এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখবো? পেশেন্টের দেখবো সেরাম অ্যালবুমিন লেভেল কমে যাচ্ছে, আমরা পেশেন্টের স্টুল আরি করব, স্টুলে ব্লাড যাচ্ছে কিনা সেটা দেখবো, ফিকাল ক্যালপ্রোটেক্টিন লেভেল করে দেখবো।
এগুলা সাধারণত পজিটিভ পাওয়া যাবে। এবং আমি যদি কালচার করি বা ইনফেকশন স্ক্রিনিং করি তখন দেখা যাচ্ছে সেটা নেগেটিভ আসবে। ওকে, এখন আমরা রেডিওলজিক্যালি কি কি করতে পারি। প্লেন এক্স-রে অ্যাবডোমেন, প্লেন এক্স-রে অ্যাবডোমেন থেকে কিন্তু আমরা এই ডিজিজগুলার যে কমপ্লিকেশন সেটা পেতে পারি। ক্রস ডিজিজ থেকে আমার পারফোরেশন হয়ে যায়, সেই রকম পারফোরেশনের ফিচার্স থাকতে পারে। আলসারেটিভ কোলাইটিসে কিন্তু টক্সিক মেগাকোলন ডেভেলপ করে, একটা ডায়ালেটেড ইভেন 6 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেটেড কোলন হয়ে যেতে পারে। তো সেটা আছে কিনা সেটা আমরা দেখতে পাবো এক্স-রে থেকে। এছাড়া আমরা আর কি করতে পারি, আমরা হচ্ছে পেশেন্টের কোনো আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করেও আমরা পেশেন্টের কোথাও কোনো হচ্ছে ক্রস ডিজিজ সম্পর্কে তো অনেকটাই বোঝা যায়, কিন্তু ক্রস ডিজিজের আল্ট্রাসোনোর ব্যাপারটা কি, এটা অনেকটা অপারেটিভ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যে হচ্ছে অবজারভার ডিপেন্ডেন্ট, সেই জন্য এটাতে একটু ভ্যারিয়েশন আসতে পারে। আর আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কোথাও কোনো ফিস্টুলা আছে কিনা, তারপর হচ্ছে কোথাও অ্যাবসেস আছে কিনা, এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো হচ্ছে অ্যাডিশন আছে কিনা, এগুলা কিন্তু আইডিয়া করে ফেলা যায়। এবার আমরা চলে যাব ইনভেসিভ টেস্টগুলোর ক্ষেত্রে। ইনভেসিভ টেস্টে আমরা দেখব পেশেন্টের হচ্ছে, আচ্ছা আর একটা জিনিস ভুলে গিয়েছি, যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, আমরা কিন্তু এই পেশেন্টের অন্যান্য অটোইমিউন ডিজিজগুলো এক্সক্লুড করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই পেশেন্টের কি করতে হবে, আমরা তার এন্ডোস্কোপি করব, বায়োপসি নিব, কোলোনোস্কোপি করব, বায়োপসি নিব, এন্টেরোস্কোপি করব, বায়োপসি নিব। এটাতে বায়োপসি নেওয়া প্রবলেম হলে তখন আমরা কি করতে পারি, এমআর এন্টারোগ্রাফি করতে পারি, সিটি কোলোনোগ্রাম করতে পারি, বেরিয়াম ফলো থ্রু করতে পারি। ঠিক আছে, এভাবেও কিন্তু আমাদের লেশনস গুলো কোথায় সেটা আইডেন্টিফাই করতে পারি। কেন আমাদের স্মল গাটটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, কারণ স্মল গাটটা না কোলন দিয়ে ঢুকালেও খুব একটা দেখা যায় না, ওইদিকে আমরা যদি এন্ডোস্কোপি করি সেখান থেকেও সহজে এই জায়গাগুলাকে রিচ করা যায় না। সেই জন্য আমাদেরকে কিন্তু আমাদের এই এমআর এন্টেরোগ্রাফি, তারপর হচ্ছে সিটি কোলোনোগ্রাম, এগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কি শিখবো, শিখতে হবে যে এই পেশেন্টগুলো এই যে আমরা বায়োপসি নিচ্ছি, এই গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস হচ্ছে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি। বায়োপসি করে আমরা কি পাবো, বায়োপসি আপনাকে ডিফারেন্সিয়েট করবে যে এটা আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে আপনাকে যেমন এক্সক্লুড হচ্ছে এটাকে কনফার্ম করবে, সেই সাথে এটার যে সাবটাইপ দুইটা, যে ক্রস ডিজিজ নাকি আলসারেটিভ কোলাইটিস, সেটাও কিন্তু বুঝতে হেল্প করবে। কিভাবে দেখেন, ক্রস ডিজিজে আপনার কি থাকবে, ক্রস ডিজিজে এমনিতেও আপনি যখন স্কোপ করে ঢুকায় দেখবেন তখনও কিন্তু দেখবেন যে এখানে বিভিন্ন জায়গায় আমাদের কবল স্টোন হয়ে আছে। কবল স্টোন মানে কি, আমাদের লেশনগুলা একটু কোথাও হচ্ছে একটু এখানে ফিশারিং টাইপের আলসার হয়, একদম হচ্ছে সার্পেন্টাইন, হ্যাঁ সার্পেন্টাইন এবং ফিশারিং লিনিয়ার আলসার হচ্ছে, মনে হচ্ছে যে কাঁচি দিয়ে কেটেছে, নাইফ লাইক। হ্যাঁ, এই যে আলসার গুলো এবং চারপাশের অংশটা একটু উঁচু হয়ে থাকে ইডেমাটাস, আবার একটা আলসার ডিপ একটা উঁচু হয়ে থাকে। এই যে চেহারাটা, এটা দেখতে অনেকটা কবল স্টোনের মতো লাগবে, উঁচু নিচু। ঠিক আছে, আবার কি হবে, এই পেশেন্ট গুলাকে দেখা যাচ্ছে যে স্কিপলেশন দেখবো, স্কোপ ঢুকালে ব্লিডস অন টাচ হবে। ঠিক আছে, গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স হবে। ঠিক আছে, আচ্ছা মিউকোসাটা আনহেলদি, এটা তো দেখলেই বোঝা যাবে। আর যখন কোলোনোস্কোপি হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে, সেখানে একটা কন্টিনিউয়াস লেশনস তো আমরা দেখতেই পাবো, সেটাও গ্র্যানুলার, ব্লিডস অন টাচ, সাথে ওখানে অনেকটা সিউডো পলিপের মতো মনে হয়, কিছু জায়গা প্রজেকশন হয়ে পলিপয়েড মনে হবে, পলিপ হয়েছে, কিন্তু আসলে ওটা পলিপ না, ওটারও পলিপয়েড অংশগুলা হচ্ছে যেগুলো ইডেমাটাস অংশ মিউকোজা, আর বাকি যেগুলো ডিপ্রেসড অংশগুলা সেগুলা হচ্ছে আনহেলদি বা আলসারেটেড মিউকোজা, এগুলাকে সিউডো পলিপের মতো বলে। ক্রস ডিজিজে আমরা বিভিন্ন জায়গায় ব্যান্ডিং পাবো, অ্যাডহেশন পাবো, ফিস্টুলা পাবো। ঠিক আছে, আলসারেটিভ কোলাইটিসে এই জিনিসগুলা পাওয়া যাবে না। এখন ফিস্টুলা গুলো আমরা কিসের সাথে পেতে পারি, ফিস্টুলা দেখা যাচ্ছে জিআই ট্র্যাক্টের পাশে থাকে আমাদের ব্লাডারের সাথে কানেকশন হতে পারে। জিআই ট্র্যাক্টেরই এই যে কোলন গুলা এভাবে আছে, তো ওইটার সাথে পাশের আর একটা কোলনের সাথে ফিস্টুলা হয়ে যেতে পারে।
এর সাথে অন্য অর্গানেরও কিন্তু একটা ফিস্টুলাস কানেকশন হয়ে যেতে পারে, আর অ্যাডিশন হয়ে কি হতে পারে, ওই যে ম্যাটেড হয়ে একটা লাম্প পেতে পারি, যেই লাম্পটা দেখে আমার অনেকটা ভুল হতে পারে টিউবারকুলোসিস, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস বলে মনে হতে পারে। ওকে, আচ্ছা এখন হচ্ছে হিস্টোলজিক্যালি কি কি পাবো। হিস্টোলজিক্যালি দুইটার মধ্যে পার্থক্য আছে। হিস্টোলজিক্যালি ক্রনস ডিজিজে আমরা পাবো ট্রান্সমুরাল ইনফ্লামেশন, বোঝা যাচ্ছে? মিউকোসার শুরু থেকে একদম সেরোসা পর্যন্ত আমরা ওই যে ইনফ্লামেশন, ইনফ্লামেটরি ইনফিল্ট্রেশন, মানে লিম্ফোসাইটস, আমাদের হিস্টিওসাইটস, আমাদের নিউট্রোফিল, এগুলা সবাই থাকবে। সবাই থেকে এখানে কি করবে, গ্র্যানুলোমা ফর্ম করবে। গ্র্যানুলোমা নন কেজিয়েটিং থাকবে। আর যেহেতু মিউকোসা পর্যন্ত মিউকোসাতে তো অবশ্যই আছে, মিউকোসাগুলো আলসারেটেড থাকবে, ডিনোডেড থাকবে। হ্যাঁ, ক্রিপ্টাইটিস, ক্রিপ্টাপসাস এগুলা বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে। দুইটাতেই কিন্তু পাওয়া যাবে আসলে। ক্রিপ্টাইটিস, ক্রিপ্টাপসাসটা কি, ওই যে আমাদের ক্রিপ্টগুলা স্মল গাটে আমাদের ভিলাই থাকে না বলেছি, ভিলাইগুলা হচ্ছে আমাদের অ্যাবজর্ব করতে সাহায্য করে। দুইটা ভিলাই হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশনের মাঝখানে যে গর্তগুলা, সেগুলো হচ্ছে ক্রিপ্ট। এগুলো সবই তো আমাদের এন্টেরোসাইট দিয়ে লাইন। এইসবের মধ্যে আমাদের কি থাকবে, নিউট্রোফিল বসে বসে থাকবে। ঠিক আছে, অ্যাবসেস ফর্ম করে ফেলবে। এভাবে অ্যাবসেস করতে করতে এই পুরো জায়গাটা আসলে নষ্ট করে ফেলে, ডিনোডেট করে ফেলে, নেক্রোসিস করে ফেলে, অ্যাপোপ্টোসিস করে ফেলে। ঠিক আছে, এইভাবে আমাদের মিউকোসাল ড্যামেজ হচ্ছে। কিন্তু আলসারেটিভ কোলাইটিসে যা হবে ল্যামিনা প্রোপিয়া পর্যন্তই শেষ, এবং আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকবে। কিন্তু ক্রনস ডিজিজের ক্ষেত্রে ল্যামিনা প্রোপিয়া না, মাসেল লেয়ারের মধ্যে থাকবে এবং সেরোসা লেয়ারেও থাকবে। পুরা লেয়ারটাকেই যখন ক্রস করে যাবে তখন কি করবে, ওই পাশে গিয়ে ফুটা করে ফেলবে, অথবা ওই পাশে যখন আবার হিল হওয়ার চেষ্টা করবে তখন সেখানে হচ্ছে কি হবে, সেখানে অ্যাডহেশন হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ কি সবসময় একরকম থাকে? থাকে না। ক্রনিক ডিজিজে আমাদের সবসময় ফ্লেয়ার আপ হয়, রিল্যাপস হয়, রিমিটিং হয়, এরকম ভাবেই কিন্তু পেশেন্ট চলতে থাকে। মাঝে মাঝে ফ্লেয়ার আপ হচ্ছে, রিল্যাপসিং হচ্ছে, আবার রিমিশনে চলে যাচ্ছে। ঠিক আছে, কমপ্লিকেশনস গুলা কি কি? কমপ্লিকেশনস গুলা হচ্ছে এই পেশেন্ট গুলার আলসারেটিভ কোলাইটিস থাকুক, যাই থাকুক, আমরা ভয়টা পাচ্ছি কেন? দীর্ঘদিন থাকলে এই পেশেন্ট গুলা, একটা তো তার ম্যালঅ্যাবজর্পশন হচ্ছেই, ঠিক আছে, ম্যাল নিউট্রিশন হচ্ছে, যদি ইয়াং ছেলে মেয়েদের হয় তার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। ঠিক আছে, সেই সাথে এই যে ট্রিটমেন্টে থাকবে ক্রনিক্যালি, ট্রিটমেন্ট ইফেক্টের কারণেও তার অনেক সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই পেশেন্টের ইন এ লং রান ক্যান্সার, জিআই ট্র্যাক্টে ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, যেমন সবচেয়ে বেশি মানে প্রায় 4 টাইমস ক্যান্সার হওয়ার প্রিভিলেন্স বেশি থাকবে যাদের হচ্ছে আইবিডি থাকে। সেই জন্য এদের কি করতে হয়, ফ্রিকুয়েন্ট কোলোনোস্কোপি করে করে দেখতে হয়, মনে থাকবে, ফ্রিকুয়েন্ট কোলোনোস্কোপি দেখতে হয়। আর একটা হচ্ছে যে বাকিগুলা যেগুলা বললাম, যে তার হচ্ছে ফিশার হবে, ফিস্টুলা হবে, অ্যাডহেশন হবে, অবস্ট্রাকশন হবে, ম্যালনিউট্রিশন হবে, এবং অ্যাসোসিয়েটেড যে ম্যাল অবজর্পশনের ফিচার্সগুলো সেগুলোও সবগুলা থাকবে। এবং পেশেন্টের কি হবে, অন্যান্য অটোইমিউন ডিজিজ, যে এডিশনাল অটোইমিউন ডিজিজ, সেগুলাও এখানে পাওয়া যাবে। মেটাবলিক বোন ডিজিজ ডেভেলপ করা যায় কারণ ম্যালনিউট্রিশন থাকে। আচ্ছা, এই পেশেন্টগুলা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কারা কাজ করে? স্মোকিং একটা ট্রিগার ফ্যাক্টর, স্ট্রেস একটা ট্রিগার ফ্যাক্টর, কোনো ড্রাগস একটা ট্রিগার ফ্যাক্টর, ইনফেকশন এদের জন্য ট্রিগার ফ্যাক্টর। ট্রিগার ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সোরিয়াসিসের ট্রিগার ফ্যাক্টর ইম্পর্টেন্ট, ক্রস ডিজিজের ট্রিগার ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এগুলা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পরীক্ষায় আসে, সেই জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা কি মনে রাখবো, এখানে আমাদের মনে রাখতে হবে এই পেশেন্টগুলোকে একবার আমরা ট্রিট করব কিভাবে। ট্রিট করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে পেশেন্টটা যখন আসবে আপনার কাছে কি কন্ডিশনে এসেছে। এক হচ্ছে এটা কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ কিনা, হলে কি ক্রনস ডিজিজ নাকি আলসারেটিভ কোলাইটিস, না এখন কি সে ফালমিনেন্ট অবস্থায় এসেছে কিনা, ঠিক আছে, অথবা রিল্যাপস নিয়ে এসেছে কিনা। ফালমিনেন্ট যদি হয়, পেশেন্ট যদি ইভেন এতে ব্লিডিং হতে হতে পেশেন্ট কিন্তু শকে চলে যায়,
ঠিক আছে। শকে যদি চলে যায়, পেশেন্টের যদি এত খারাপ অবস্থা হয়, ফালমিনেন্ট অবস্থায় থাকে, অথবা এক্সটেন্সিভ কোলাইটিস যদি হয়ে থাকে, পুরাটা গাটি তার নেক্রোস্ট হয়ে গেছে, ডায়ালেটেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, তখন আপনাকে অ্যাডমিশন দিতে হবে, মুখে খাওয়া বন্ধ করে দিতে হবে, প্যারেন্টাল নিউট্রিশন শুরু করে দিতে হবে, এবং পেশেন্ট যদি বেশি এনিমিক হয়ে যায় ব্লাড ট্রান্সফিউশন লাগবে। মনে রাখতে হবে যেহেতু এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, হ্যাঁ, এই ধরনের পেশেন্টের কি থাকে, থ্রম্বোসিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই জন্য এই আইবিডির পেশেন্টগুলা যখন ফালমিনেন্ট কন্ডিশনে থাকে তাদের কি পাওয়া যায়, ডিভিটি পাওয়া যায়। মনে থাকবে, এটাও কিন্তু এমসিকিউতে খুব আসে। এতে পেশেন্টগুলার ডিপ ভেইন থ্রম্বোসিস পাওয়া যায়, ইভেন পোর্টাল পাইমিয়া পাওয়া যায়, এবং লিভারের ক্ষেত্রে সেখানে পোর্টাল ভেইনের মধ্যেও থ্রম্বোসিস পাওয়া যায়। তাহলে আমি তাকে কি করব, এই থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য আমার তাকে দিতে হবে লো মলিকুলার ওয়েট হেপারিন। মনে থাকবে, তাহলে তাকে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, ব্রড স্পেকট্রামে অ্যান্টিবায়োটিক দিব। আর যেহেতু এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, অটো ইমিউন কন্ডিশন, আমরা তাকে আইভি মিথাইল প্রেডনিসোলন দিয়ে ট্রিট করব। প্রচন্ড পেট ব্যথা থাকবে, জিআই ট্র্যাক্ট নেক্রোস্ট হয়ে যাচ্ছে, পেরিটোনাইটিস ডেভেলপ করা যাচ্ছে, তাকে আমরা আইভি ওপয়েডস দিব এবং ভাইটালস মনিটর করব। আমরা 48 ঘন্টা পর্যন্ত অবজার্ভ করব। যদি ভালো হয় ভালো, না হলে আমরা কিসে চলে যাব, পেশেন্টকে অ্যাবডোমেন ওপেন করে আমাদের কোলেক্টমি করা রাখতে পারে। ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখন আমরা স্বাভাবিক অবস্থায় পেশেন্ট যদি এরকম ফালমিনেন্ট কন্ডিশনে না আসে, তখন আমরা কি করব? তখন এই পেশেন্টগুলোর ট্রিটমেন্ট হচ্ছে তাদেরকে আমরা অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড দেই। ঠিক আছে। অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা লোকালিও দেওয়া যায়, এবার ওরাল ফর্মেও দেওয়া যায়। অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিডটা বেশিরভাগ ক্ষেত্রে যে আলসারেটিভ কোলাইটিসে আমাদের বেশি ভালো কাজ করে। ঠিক আছে। আসাইডে আমরা এছাড়া আর কি দিতে পারি, এখানে গ্লুকোকর্টিকয়েডটা দিব আমরা এদেরকে। অবশ্যই স্টেরয়েড ছাড়া তো এর কোনো চিকিৎসা হবেই না, স্টেরয়েড আমাকে দিতে হবে। স্টেরয়েডের সাথে আমাদের আর কি করতে হবে, জেনাস কাইনেস ইনহিবিটর বা টোফাসিলজিনিব এটা দিব। আমরা বায়োলজিক্সে চলে যাব, ইমিউনোসাপ্রেসিভ এজেন্টে চলে যাব। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের মধ্যে ক্যালসিনিউরিন ইনহিবিটর গুলা খুব ভালো কাজ করে, এন্টি মেটাবোলাইটস আমাদের ভালো কাজ করবে। সব সময় আমাদের এদেরকে এনএসআইড দিয়ে পেইন কিলার হিসেবে দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে। এখন আমরা এদেরকে অ্যাজেথিওপ্রিন দিতে পারি, এনটিটিএনএফ আলফা ইনফ্লিক্সিম্যাব দিতে পারি। আমাদের এই যে আদার্স বায়োলজিক্স এর মধ্যে আস্তাকুনিম্যাব দিতে পারি, ভেডোলিজুম্যাব দিতে পারি, যেমন NTP40 খুব ভালো কাজ করে। তারপর আলফা বিটা 7 যেটা, এগুলা খুব ভালো কাজ করে। আমাদের এগুলা মেনটেন করতে হবে এবং ওনাদের নিউট্রিশন কারেকশন করতে হবে। ঠিক আছে। প্রথমে আগে পেশেন্টকে মেইনটেনেন্সে নিয়ে যেতে হবে, মেইনটেনেন্সে নিয়ে গিয়ে এবার তার ডোজটাকে কমিয়ে আনতে হবে। আমার একটা মেইনটেনেন্স ডোজের জন্য শিডিউলটা মেইনটেন করতে হবে, তারপরে আমাকে তাকে রেগুলার ফলো আপ করতে হবে, তার অ্যাডভাইস দিতে হবে, ডায়েটারি অ্যাডভাইস থাকবে, কিন্তু এখানে গ্লুটেনের সাথে খুব একটা সম্পর্ক নেই। তারপরে নিউট্রিশনটা মেইনটেন করতে হবে, তার ইয়ারলি ভ্যাকসিনেশন লাগবে। কি লাগবে? ভ্যাকসিনেশন। ঠিক আছে। এবং এই পেশেন্টগুলো যদি ইয়াং অ্যাডাল্ট হয়, সে পিউবার্টি তার ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা, তার বনি গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা, যেহেতু গ্লুকোকর্টিকয়েড দিচ্ছি তার কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে, এটা আমাকে মনিটর করতে হবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়া লাগবে, রেগুলার ডিএমডি করে করে দেখতে হবে, প্রয়োজনে উইথড্র করতে হবে, তাহলে গ্লুকোকর্টিকয়েডের ডোজটা আমার কম লাগবে। ঠিক আছে। নেক্সট আমাকে দেখতে হবে যে এই পেশেন্টগুলা যেহেতু ফিমেলদের হয়, অনেকে প্রেগনেন্সি এক্সপেক্ট করতে পারে, তাহলে রিমিশনে থাকলে সে কিন্তু প্রেগনেন্ট হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তখন তাকে কোনটা দেওয়া যাবে না, ওই যে মেথোট্রেক্সেটটা দেওয়া যাবে। বাকি বায়োলজিক্স বলেন বা অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, তারপর ইনফ্লিক্সিম্যাব, এগুলা কিন্তু আসলে দেওয়া যায়। টফাসিটিনিবটা দেওয়া যায় না, জেনাস কাইনেস ইনহিবিটরটা দেওয়া যাবে না, মেথোট্রেক্সেটটা দেওয়া যাবে না। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই ডিজিজগুলাতে আপনি যখন সে নর্মাল ডেলিভারি করা সম্ভব, অসুবিধা হয় না, কিন্তু আমরা যেইগুলা তার কনজেনিটাল ডিফেক্ট করে, সেই ওষুধগুলা কিন্তু অনেক আগে থেকে বন্ধ রাখতে হবে, এটা একটা ব্যাপার। আর
এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ যখন অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন কিন্তু বলছে ফালমিনেন্ট অবস্থায়, তখন কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট কিন্তু আরো কি নিয়ে আসে, আইরাইটিস নিয়ে আসে, স্ক্লেরাইটিস নিয়ে আসে, তারপর জয়েন্ট পেইন নিয়ে আসে এবং থ্রোম্বোসিস, তার হচ্ছে পোর্টাল সিস্টেম, লিভার, অ্যাবডোমেনে অ্যাবসেস, এগুলা নিয়ে কিন্তু আসতে পারে, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম থাকতে পারে। কিন্তু যখন তার অ্যাক্টিভ লেশন থাকে না, সাধারণত এই লেশনগুলো খুব একটা থাকে না, কিন্তু তার আর্থ্রোপ্যাথি থাকবে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থাকবে, আর আমাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়া, আজকের টপিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে আমরা 30 সেকেন্ডে একটু রিক্যাপিচুলেট করি। ইনফ্লামেটরি বাউল ডিজিজ একটা মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি কন্ডিশন, যেটাতে মোস্টলি এফেক্ট করে আমাদের জিআই ট্র্যাক্ট। 3টা সাবটাইপ আছে, মোস্ট কমন হচ্ছে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এবং 2টার ক্রনস ডিজিজ স্মল কার্টকে বেশি এফেক্ট করবে, ওটা লার্জ কার্টকে, এবং ক্রনস ডিজিজ স্কিপ লেশন, এখানে নন কেসিটিং গ্র্যানুলোমা পাওয়া যাবে, ট্রান্সমুরাল, এবং এখান থেকে সাধারণত অ্যাডিশন ফিস্টুলা বেশি হয়, আর আলসারেটিভ কোলাইটিস থেকে ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। এবং এই পেশেন্টগুলোর আলটিমেটলি যেহেতু কোলনটা ওই দিক থেকে নষ্ট হয়ে যেতে থাকে, আমরা সার্জারি, আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি যদি ওষুধে রেসপন্স না করে, ঠিক আছে, এবং পেশেন্টের যদি লাইফস্টাইল হ্যাম্পার্ড হয়। এই পেশেন্টগুলোকে ডায়াগনোসিস করার জন্য আমরা কি করব, হেমাটোলজিক্যাল টেস্ট করব, স্টুল টেস্ট করব, এক্সরে করব বা রেডিওলজিক্যাল টেস্ট করব, ইনভেসিভ টেস্ট করব, বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এদেরকে আমরা যখন ম্যানেজমেন্ট করব, আমাদের 1 নম্বরে থাকবে অ্যামিনোস্যালিসাইলিক অ্যাসিড, গ্লুকোকর্টিকয়েড, মিথাইলপ্রেডনিসোলোন বা স্টেরয়েডের কথা বলেছি, বায়োলজিক্সে যাবো, আদার্স ইমিউনোসাপ্রেসেন্টে যাবো, রেগুলার ফলো আপ করতে হবে, কোলোনোস্কোপি করে করে দেখতে হবে ক্যান্সারের প্রিডিসপোজিশন, মানে যেহেতু একটা ক্যান্সার প্রিডিসপোজিং কন্ডিশন। আর হচ্ছে এই পেশেন্টগুলা নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন খুব ইম্পর্টেন্ট, ওকে, ইভেন সার্জারি পর্যন্ত লাগতে পারে। এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন। আশা করি এই ক্লাসটা আপনারা কয়েকবার দেখবেন, দেখলে আপনাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে মোটামুটি 80% কাভার হয়ে যাবে, এর বাইরে পরীক্ষায় খুব একটা কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।